আজকে এসেছি আমরা আমাদের এই যে সিরিজটা চলছিল, যদিও এটা লাস্ট উইকে আমি আপলোড করতে পারিনি। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে যে বিপুল নিয়োগের একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, তারই যে তার যে পরীক্ষার প্যাটার্ন, সেই প্যাটার্নের একটা পার্ট হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা এবং রুরাল ডেভেলপমেন্ট, গ্রামের যে ডেভেলপমেন্ট সেই বিষয়। এবং পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে আমাদের সত্যি কথা বলতে সেই রকম ভাবে কোনো রকম আহ সেই আইডিয়াটা নেই, বা সেই আইডিয়াটা পাওয়ার মতো কোনো সোর্সও আমাদের কাছে সেই রকম নেই। সেই কারণেই আমার এই ছোট্ট প্রয়াস, যাতে তোমাদের কাছে পশ্চিমবঙ্গের যে এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত ব্যবস্থা, সেটা কিভাবে চলে, কি কি ফাংশনারিজ তার মধ্যে আছে, কারা কারা সেই পঞ্চায়েত ব্যবস্থায় অংশগ্রহণ করে, কিভাবে অংশগ্রহণ করে, কিভাবে ওভারঅল এই পঞ্চায়েত ব্যবস্থাটি চলে, সেই বিষয়ে ধারণা যাতে একটু বেটার ওয়েতে দিতে পারি, সেই কারণেই এই আমার এই প্রচেষ্টা। এবং আজকে আমার এই যে প্রচেষ্টা তার 5th ক্লাস। এর আগে অলরেডি আমরা একটা ক্লাসে কি কি পড়বো সেটা আমি ডিসকাস করেছি। তারপরে 3টে ক্লাসে আমরা ডিসকাস করেছি এই যে পঞ্চায়েত ব্যবস্থা, ভারতবর্ষের এই যে পঞ্চায়েত ব্যবস্থা, সেই পঞ্চায়েত ব্যবস্থা কি করে মানে ইভলিউশন হলো, কি করে আমরা সেই অ্যানশিয়েন্ট ইন্ডিয়া থেকে বৈদিক যুগ, তারপরে মধ্য যুগীয় ভারত, তারপরে আধুনিক ভারত, এবং তারপরে ব্রিটিশ রাজ, সেখান থেকে ভারতবর্ষ স্বাধীন হলো। স্বাধীনতা পাওয়ার পরে আমরা দেখেছি যে সংবিধানে, আমাদের ভারতবর্ষের যে সংবিধান, সেখানে আর্টিকেল 40-র ইনক্লুশন দেখলাম আমরা, যেখানে পঞ্চায়েত ব্যবস্থা গঠনের কথা বলা হয়েছিল। তারপরে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখলাম। তারপর আমরা দেখলাম কয়েকটি কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি, এবং তারপরে ফাইনালি গিয়ে 1992 সালে 73তম এবং 74তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে পঞ্চায়েত এবং আরবান এরিয়াতে মিউনিসিপ্যালিটিকে কিন্তু সংবিধানের মধ্যে ইনক্লুড করা হলো, এবং ফাইনালি 1993 সালে গিয়ে কিন্তু সেইটা লাগু হলো, এনাক্ট হলো। এবারে এটা তো গেল পুরো ভারতবর্ষের সংবিধানের মধ্যে পঞ্চায়েত ব্যবস্থা কি করে আসতো। আমাদের আজকে বেসিক্যালি আমরা এবার চলে আসছি ইন্ট্রোডাকশন থেকে সম্পূর্ণভাবে আমাদের যে মেন পোর্শন সেখানে চলে আসছি। এবং সেই মেন পোর্শনের যেটা মূল আমাদের পড়তে হবে বা আমাদের জানতে হবে, বা তোমরা আশা করছি যারা এই পরীক্ষাটি দিচ্ছ তাদের মধ্যে ম্যাক্সিমাম পোর্শন তোমরা WBCS, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ। তো এবং অবশ্যই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছ মানে ধরেই নিতে পারি যে তোমাদের মধ্যে অনেকের ইচ্ছা আছে WBCS এক্সিকিউটিভ ক্যাডারে আসা, যার প্রথম পোস্টিং হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও, তারপরে ডেপুটি কালেক্টর, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এবং তারপরে SDO। অনেক ক্ষেত্রে WBCS এক্সিকিউটিভরা কিন্তু ডিএম পোস্টিংও পান। বর্তমানে বেশ কয়েকটি জেলায় কিন্তু আমাদের WBCS এক্সিকিউটিভ ক্যাডার থেকে বিডিও মানে ডিএম হয়েছেন, এমন উদাহরণ আছে। তো ওভারঅল আমাদের যদি একেবারে দেখি যে গ্রাউন্ড লেভেলে যে প্রশাসন, সেটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। এবং অ্যাজ আ ব্লক ডেভেলপমেন্ট অফিসার কিন্তু এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্য স্তরে থেকেই তোমাদেরকে কাজ করতে হবে, বা আমাকে কাজ করতে হয়। সেই কারণে আজকে আমরা এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার একেবারে সর্বনিম্ন যে স্তর, সেই বিষয়ে ডিটেলে আলোচনা শুরু করে দেবো। ক্লাসগুলো একটু মানে এই ক্লাসটা বেশি লেংদি হবে না, মানে আমি খুব ছোট ছোট পোর্শন করে আপলোড করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবং এর যেহেতু এগুলো আমরা একটু ডিটেলে আলোচনা করব, এটাই বলছি, যাতে এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়েই তোমাদের সাথে মেইনলি আলোচনা করব। চলো ক্লাসের মধ্যে ডিরেক্ট ঢোকা যায় সময় নষ্ট না করে। আজকে একটু ফার্স্টেই বলে দিই, তাহলে আজকে আমরা আমাদের ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে এইভাবে তোমাদের আগে কেউ পড়ায়নি একেবারে। দেখো পঞ্চায়েত ব্যবস্থার এমসিকিউ নিয়ে অনেক ক্লাসেস পাবে, কিন্তু ডিটেইলে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ নিয়ে আলোচনা করা, বিভিন্ন স্থায়ী সমিতিগুলি নিয়ে আলোচনা করা, পঞ্চায়েতের গঠন, স্ট্রাকচার, কতদিন পরে প্রধানকে অপসারণ করা যায়, প্রধান কিভাবে নিয়োগ করা হয়, পঞ্চায়েত
যে গ্রাম স্তরে যে পঞ্চায়েত থাকে সেই বেসিক্যালি পঞ্চায়েতে কারা সদস্য হয়, কিভাবে তারা সদস্য হয়, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু প্রথমবার এইভাবে আলোচনা করছি আমি। তো আশা করছি তোমাদের বেটার লাগবে। এতদিন হয়তো একটু বোরিং ছিল কারণ জিনিসগুলো তোমাদের জানা ছিল, কিন্তু আজ থেকে দেখবে ক্লাসগুলো বেশ ইন্টারেস্টিং হবে এবং আমি খুব ছোট ছোট করে ক্লাস মানে আপলোড করব যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। আজকে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা করব। আজকে ওভারঅল আমাদের ক্লাস 5, কিন্তু গ্রাম পঞ্চায়েত আমরা আজকে শুরু করছি, যার আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব। ক্লাসের মাঝে তোমাদের থেকে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব ছোট ছোট, চেষ্টা করো কমেন্ট সেকশনে তোমরা সেই প্রশ্নগুলির উত্তর দিতে, ঠিক আছে? তো আমাদের আজকে যদি ওভারঅল আমরা দেখে নিই, আমাদের যে পঞ্চায়েত যে সিস্টেম, সেই পঞ্চায়েত সিস্টেমে বেসিক্যালি 3টে টায়ার আছে। একেবারে সর্বোচ্চ টায়ার হচ্ছে, এটা হচ্ছে টায়ার নাম্বার 1, হাইয়েস্ট টায়ার। এটা হচ্ছে সর্বোচ্চ, আমি আর লিখছি না, জেলা পরিষদ। এটা মেনলি আমরা জেলা স্তরে দেখতে পাই, তাই তো? জেলা পরিষদটা আমরা জেলা স্তরে দেখতে পাই। তারপর পঞ্চায়েত সমিতি, এইটা আমরা মেনলি ব্লক স্তরে দেখতে পাই। গ্রাম পঞ্চায়েত আমরা মেনলি গ্রাম পঞ্চায়েত স্তরে দেখতে পাই। আর তারপরে যেটি আমরা দেখলাম গ্রাম সভা বা গ্রাম সংসদ, এইটা আমরা গ্রাম স্তরে দেখতে পাই, ঠিক আছে? এটা আমরা গ্রাম স্তরে দেখতে পাই। মেইনলি আমাদের যে এই 3 টায়ার পঞ্চায়েত সিস্টেম দ্যাট ইনক্লুডস দিস, এইটাকে আমরা 3টে টায়ারের পঞ্চায়েত সিস্টেম বলি, ঠিক আছে? এইটা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, এটাকে আমরা 3টে স্তরে বলি। পঞ্চায়েত যে 3টে স্তর, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, 3টে স্তর হচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত। আমরা আজকে আমাদের আলোচনা বেসিক্যালি এই গ্রাম পঞ্চায়েত দিয়ে কিন্তু শুরু করতে চলেছি, ঠিক আছে? আমরা যদি দেখি এবার এখানে একটু দেখো, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973, আমাদের আলোচনা শুরুই হবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন 1973 দিয়ে, ঠিক আছে? আমরা দেখেছি, আমরা এর আগের যে ক্লাসগুলো সেখানে ভারতবর্ষে, ওভারঅল ভারতবর্ষে এবং তারপরে হচ্ছে তোমার কি বলবো ওভারঅল ভারতবর্ষে এবং তারপরে বিভিন্ন ভাবে দেখেছি কিভাবে পঞ্চায়েত ব্যবস্থা ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 দিয়ে, যদিও তারপরে এর অসংখ্য সংশোধনী হয়েছে এবং সেই সংশোধনীগুলির মাধ্যমে বিভিন্ন পোর্শনের মধ্যে ইনক্লুড হয়েছে। বাট পশ্চিমবঙ্গের যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তার সূচনা হয় এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1993 এর মাধ্যমে। এটা বেসিক্যালি পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়। 73তম সংবিধান সংশোধন যেটা হয়েছিল পরবর্তীকালে, যদি আমরা দেখি এটা হচ্ছে 1973, পরবর্তীকালে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেটা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে লাগু করা হয়, সেখানেও কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার কথাই বলা হয়েছে, ঠিক আছে? পশ্চিমবঙ্গের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমরা জেলা লেভেলে জেলা পরিষদ, ব্লক লেভেলে ব্লক পঞ্চায়েত সমিতি এবং গ্রাম লেভেলে গ্রাম পঞ্চায়েত দেখতে পাই। তবে হ্যাঁ, অবশ্যই তোমরা এবার জিজ্ঞেস করবে যে তোমরা একটা টার্ম শুনে থাকবে, ঠিক আছে? জিটিএ শুনেছো তো? জিটিএ শুনেছো? বলো জিটিএ। আর একটা শুনবে এসএমপি। হোয়াট ইজ জিটিএ, হোয়াট ইজ এসএমপি? জিটিএ হচ্ছে গোর্খা টেরিটোরিয়াল, আমি একটু ছোট করেই লিখছি, অ্যাডমিনিস্ট্রেশন, জিটিএ। আর এসএমপি হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ, ঠিক আছে? জিটিএ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন আর এসএমপি হচ্ছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। জিটিএ মেইনলি দার্জিলিং এর যে পার্বত্য অঞ্চলগুলো, পাহাড়ের উপরে যে সমস্ত জায়গাগুলো, সেখানে আমরা দার্জিলিং এবং কালিম্পং এর যে পাহাড়ের উপর যে জায়গাগুলো, সেখানে আমরা জিটিএ দেখতে পাই।
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এবং শিলিগুড়ির কিছু অংশ নিয়ে আমরা এসএমপি বা শিলিগুড়ি মহকুমা পরিষদ দেখতে পাই। আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে দাঁড়িয়ে টোটাল কটা জেলা আছে? 23টা জেলা আছে, ঠিক আছে। উত্তর থেকে দক্ষিণে আমরা যদি জেলাগুলিকে দেখি তাহলে আমরা দেখব সিকিম, কালিম্পং, সিকিম ভুল বলে দিলাম, সিকিম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না। কালিম্পং, তারপর দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং এই ছোট্ট করে এই পোর্শনটা হচ্ছে কলকাতা। টোটাল 23টা জেলা নিয়ে পশ্চিমবঙ্গ গঠিত। এবার তোমরা আমাকে যেটা বললাম, আমি মাঝে মাঝে তোমাদের ছোট ছোট প্রশ্ন করব। আমি এবার বললাম তোমাদের জিটিএ বা গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা আমরা দার্জিলিং এবং কালিম্পং এর যে পার্বত্য অঞ্চলগুলো সেগুলোতে দেখতে পাই, এবং এসএমপি বা শিলিগুড়ি মহকুমা পরিষদ আমরা কিন্তু দার্জিলিং এর নিচের পোর্শনটাতে দেখতে পাই। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও, আমি অবশ্যই এর উত্তর পরে দিয়ে দেবো। তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমরা দেখেছি জেলা স্তরে জেলা পরিষদ থাকে, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম স্তরে বা গ্রাম পঞ্চায়েত থাকে। তাহলে আমাকে বর্তমানে বলো যে পশ্চিমবঙ্গে কতগুলি জেলা পরিষদ আছে, কতগুলি পঞ্চায়েত সমিতি আছে এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে? কমেন্ট করে জানাও। ইট ইজ আ ডিফিকাল্ট প্রশ্ন, তবে যারা তোমরা সিভিল সার্ভিস বা বিভিন্ন, এটা নট অনলি ফর ডব্লিউবিসিএস, সিভিল সার্ভিস বা তোমরা ইউপিএসসির যদি প্রিপারেশন বা ইন্টারভিউতে যাও, এই প্রশ্নটা অনেকেই ফেস করতে পারো। সাধারণত ডব্লিউবিসিএস এর গ্রুপ বি বা এই ধরনের ইন্টারভিউ যারা দাও তারা এই কোয়েশ্চেনটা প্রায়শই ফেস করে যে বর্তমানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে কতগুলো জেলা পরিষদ, কতগুলি ব্লক এবং কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। তাহলে আমাদের 23টা জেলা আছে পশ্চিমবঙ্গে, কিন্তু আমি দুটো এক্সেপশন বললাম, একটা হচ্ছে জিটিএ আর একটা হচ্ছে এসএমপি শিলিগুড়ি মহকুমা পরিষদ। তবে এইগুলো নিয়ে আমি এখন বলবো না, এটা একটা মানে ধাঁধা থাক তোমাদের জন্য। উত্তর দিও, নেক্সট ক্লাসে আমি এটাকে এক্সপ্লেন করে দেবো। নেক্সট ক্লাস না হলেও আমরা যে শুক্রবারে যে এমসিকিউ ক্লাসটা নিই ওখানে আমরা এটা এক্সপ্লেন করব। চলো এবার চলে আসি গ্রাম পঞ্চায়েত। আমরা মেইনলি প্রথমে যে ডিটেইলসটা পড়বো, দেখো পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 আছে, তারপরে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত রুল 2004 আছে, অনেক কিছু আছে। আমি ডিটেইলে তোমাদের যাব না, মানে কোন আইনে কি বলা আছে, কোন সেকশনে কি বলা আছে সেই ডিটেইলে যাব না। আমি ওভারঅল স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করব। আমরা মেইনলি যেটাকে একেবারে খুঁটি করে বা কাঠামো করে এগোবো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন, যেটার যে পার্ট 2 সবসময় দেখবে যে কোনো আইনের পার্ট 1 এ বিভিন্ন সংজ্ঞা থাকে, ডেফিনেশন থাকে, পার্ট 2 থেকে মেন জিনিসটা শুরু হয়, মেন আলোচনা শুরু হয়। ঠিক একইভাবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 ওইখানেরও কিন্তু পার্ট 1 এ কিন্তু বিভিন্ন সংজ্ঞা আছে, গ্রাম বলতে কি বুঝি, ব্লক বলতে কি বুঝি, গ্রাম পঞ্চায়েত বলতে কি বুঝি, এই ধরনের সংজ্ঞাগুলো আছে। পার্ট 2 তে মেইনলি আমাদের আলোচনার বিষয়বস্তু আসছে পার্ট 2 থেকে, এবং আমাদের পার্ট 2 যে প্রথম আলোচনার বিষয় সেখানে আমরা গ্রাম পঞ্চায়েত নিয়ে আলোচনা করা আছে। তারপরে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ নিয়েও কিন্তু এর মধ্যে আলোচনা করা আছে। তাহলে এবার এই গ্রাম পঞ্চায়েতকে যদি আমি দেখি, গ্রাম পঞ্চায়েতের যে টোটাল আলোচনাটি সেটি টোটাল 5টা ভাগে ভাগ করা আছে। গ্রাম পঞ্চায়েতের গঠন কিছু আলোচনা করা আছে, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা এবং কর্তব্য আলোচনা করা আছে, গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক গঠন ও কর্মধারা আলোচনা করা আছে, সম্পত্তি এবং তহবিল আলোচনা করা আছে, এবং গ্রাম পঞ্চায়েতের কর্মীবৃন্দ এগুলো আলোচনা করা আছে। তো এইগুলো ওভারঅল আমরা আলোচনা করব ডিটেইলে, ইন ডিটেইল। তবে হ্যাঁ, আমি সেকশন মানে কোন পার্ট কোন সেকশন এইভাবে ধরে ধরে আলোচনা করব না, আমি মেইনলি যে জিস্টটা সেটা তোমাদের বলবো। তোমরা চেষ্টা করো একটু যদি নোট ডাউন করে নেওয়ার জন্য, যদিও আমি পিডিএফ দিয়ে দেবো, তাও রানিং নোটস নেওয়ার অভ্যাস সবসময় ভালো, ঠিক আছে। এবার চলে আসছি আমাদের যে আজকে প্রথম যে বিষয়টা, এইগুলোর মধ্যেও আবার টোটাল চ্যাপ্টার 2 তে পশ্চিমবঙ্গের যে গ্রাম পঞ্চায়েতের গঠন সেখানে আমরা এই পোর্শনস গুলো আলোচনা করব। মানে বেসিক্যালি দেখো,
গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই 5টা পার্ট, কিন্তু এই যে ফার্স্ট পার্টটা গ্রাম পঞ্চায়েতের গঠন, এই পার্টটার মধ্যেই কিন্তু আমরা এই এতগুলো পোর্শনস আলাদা আলাদা করে পাবো। এইগুলো আমরা ছোট ছোট করে আলোচনা করব। এখানে কি কি বলা আছে, গ্রাম বলতে কি বুঝি সেই বিষয়টা বলা আছে, গ্রাম পঞ্চায়েত এবং তার গঠন, গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য তাদের কার্যকাল কতদিন হবে সেটা বলা আছে, গ্রাম পঞ্চায়েতের সদস্যদের অযোগ্যতা, কিভাবে কেউ অযোগ্য হতে পারে সদস্য হওয়ার জন্য, প্রধান এবং উপপ্রধানদের কথা বলা আছে, প্রধান বা উপপ্রধানরা যদি স্ব ইচ্ছায় পদত্যাগ করতে চায় সে বিষয়ের কথা বলা আছে, সদস্যদের কিভাবে অপসারণ করা যায়, মানে প্রধান উপপ্রধান না, সদস্যদের কিভাবে অপসারণ করা যায় সেই কথা বলা আছে, প্রধান এবং উপপ্রধানকে যদি তাদের ইচ্ছার বিরুদ্ধে সরাতে হয় তাহলে তার কি নিয়ম হবে সেটা বলা আছে, প্রধান বা উপপ্রধানের যদি সাময়িকভাবে পদটা শূন্য হয়ে যায় কি করতে হবে সে কথা বলা আছে। একইভাবে কোনো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের পদ যদি সাময়িকভাবে শূন্য হয়ে যায়, সাময়িকভাবে শূন্য মানে হয়তো তার কোনো দুরারোগ্য ব্যাধি হলো বা এই ধরনের কিছু হলো, তাহলে সাময়িকভাবে কিছুদিন 4 মাস 3 মাসের জন্য যদি খালি হয়ে যায় তখন কি করতে হবে সেটা বলা আছে। সাময়িকভাবে শূন্য পদ যদি হয়ে যায় প্রধান বা উপপ্রধানের তাহলে তার কার্যকাল কিরকম হবে, গ্রাম পঞ্চায়েতের অধিবেশন কিরকম হবে, কত ধরনের হবে, কিভাবে ডাকা যায় সেইগুলো, গ্রাম সংসদের অধিবেশন, গ্রাম সভার সাধারণ জনসভা, তারপর ভার আলোচ্য কর্মসূচির তালিকা, গ্রাম সংসদের সভায় কিভাবে কার্যকারিতা সম্পাদন করা হবে সেই নিয়ে আলোচনা, এবং গ্রাম পঞ্চায়েতের কাজের যে প্রতিবেদন এইগুলো আমরা ওভারঅল আমাদের বিভিন্ন ক্লাসে খুব শর্টে আলোচনা করব। তোমাদের মনে হলো এখানে অনেক কিছু আছে, বাট দেখো আমরা খুব ছোট্ট করে আলোচনা করে ফেলবো, ঠিক আছে। প্রথমেই যেটা বলছি যে গ্রাম বলতে কি বুঝি, ঠিক আছে। আমরা জানি যে এবার গ্রাম বলতে আমরা কি বুঝবো, মানে একটা গ্রাম পঞ্চায়েত একাধিক সংসদ নিয়ে গঠিত হয় এবং এই সংসদগুলো বেসিক্যালি মানে এক বা একাধিক গ্রাম বা দুটো গ্রামের পোর্শন নিয়ে আলোচনা হয়, মানে গঠিত হয়, ঠিক আছে। গ্রাম সংসদ যেটা, তোমরা যখন পঞ্চায়েত ইলেকশন হয় তখন কিন্তু গ্রাম সবথেকে মিনিমাম যে ইউনিটটা থাকে সেটা হচ্ছে গ্রাম সংসদ, ঠিক আছে। তো এই গ্রাম বলতে বেসিক্যালি আমরা কি বুঝি, সাধারণত গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের অফিসিয়াল গেজেটের মাধ্যমে গ্রাম বলতে যেটাকে বোঝায় সেটাই হচ্ছে গ্রাম, ঠিক আছে। মানে এবার আমি যদি বলি তার মানেটা কি, রাজ্য সরকার এই আইনের উদ্দেশ্য সাধনের প্রয়োজনে বিজ্ঞপ্তি জারি করে কোনো মৌজা বা তার অংশ কিংবা পরস্পর সংলগ্ন কতগুলো মৌজা বা তাদের অংশকে গ্রাম হিসেবে ঘোষিত করবে। ক্লিয়ার হলো? হলো না। অ্যাকচুয়ালি যদি আমরা মৌজা বলতে কি বুঝি, ল্যান্ড, যারা ল্যান্ড ডিপার্টমেন্টে আছে বা যাদের বাড়ির কেউ ল্যান্ড ডিপার্টমেন্টে আছে তারা বুঝবে যে মৌজা বলতে আমরা মেনলি যেটা বুঝি সেটা হচ্ছে রেভিনিউ ভিলেজ। যেই মৌজার কনসেপ্টটা এসেছিল যখন থেকে আমাদের ভূমি সংস্কার আইনের কনসেপ্ট আছে সেই সময় থেকে, এবং মৌজা মেনলি ল্যান্ডের ক্ষেত্রে মৌজা কথাটি ব্যবহার করা হয়, এবং এর প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই যে মৌজা মানে হচ্ছে রেভিনিউ ভিলেজ, যে পোর্শন থেকে একটা পার্টিকুলার রেভিনিউ আর্ন করা হয় সেই জায়গাটাকে আমরা মৌজা বলি। এবার গ্রাম হচ্ছে একটা মৌজা বা একাধিক মৌজা পাশাপাশি অবস্থিত, বা একটা মৌজার কিছুটা অংশ আর একটা মৌজার কিছুটা অংশ, এইভাবে একটা গ্রাম ঘোষণা করা হয় এবং সেই ঘোষণাটা কিন্তু পশ্চিমবঙ্গের অফিসিয়াল গেজেটে একদম পাবলিশড হতে হয়, তবেই সেটাকে আমরা গ্রাম বলে জানবো। আশা করছি ক্লিয়ার হলো না। বিষয়টা হচ্ছে এরকম, ধরো একটা এরকম ওভারঅল একটা পোর্শন আছে, এবার এখানে ধরো একটা মৌজা আছে, এরকম একটা মৌজা আছে, এরকম একটা মৌজা আছে, এরকম একটা মৌজা আছে, ঠিক আছে। এটা ধরো এ মৌজা, আমি নীল কালি দিয়ে মৌজা বোঝাচ্ছি, বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এটা ধরো ই, ঠিক আছে। এইগুলো, এটা হচ্ছে ধরো মৌজা, এটা হচ্ছে ধরো নীল কালি দিয়ে আমি মৌজা দেখিয়েছি। এবার আমি কালিটা চেঞ্জ করছি, লাল নিয়ে চলে আসলাম। এবার ধরো বলা হচ্ছে যে একটা গ্রাম, ধরো একটা গ্রাম হচ্ছে, গ্রামের নাম হচ্ছে, একটা কি সুন্দর নাম বলো,
গ্রাম বলবো, কোন গ্রাম বলবো? ধরো মথুরাপুর, এটা একটা গ্রাম নাম, সত্যি মথুরাপুর বলে একটি গ্রাম আছে, তাও আমি ছেড়ে দিলাম, মথুরাপুর একটি গ্রাম। এবার পশ্চিমবঙ্গ সরকার একদম অফিসিয়াল গেজেটে পাবলিশড হয়েছে যে মথুরাপুর গ্রাম বলতে আমরা এ বি সি এই তিনটে মৌজাকে নিয়ে মথুরাপুর গ্রাম গঠিত হয়েছে। এ বি সি এই তিনটে মৌজাকে নিয়ে মথুরাপুর গ্রাম গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এটা মথুরাপুর গ্রাম। ঠিক আছে, আবার ধরো আরেকটা, ধরো জয়নগর গ্রাম। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, এগুলোর কোনো বাস্তবায়িকতা নেই। ঠিক আছে, আবার ধরো জয়নগর গ্রাম। জয়নগর গ্রামের ক্ষেত্রে বলা হচ্ছে, গ্রিন দিয়ে করছি, জয়নগর গ্রামের কথা বলা হচ্ছে যে ই এবং ডি এর অর্ধেক পোর্শন নিয়ে জয়নগর গ্রাম গঠিত হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দিস ইজ গ্রাম, মানে এক বা একাধিক মৌজা যেগুলো পাশাপাশি অবস্থিত, বা এক বা একাধিক মৌজার কিছু কিছু অংশ, যেমন ধরো ই একটা মৌজা এটার পুরো অংশ নিল, ডি এর আবার অর্ধেক অংশ নিয়ে একটা গ্রাম গঠিত হলো, যেটা কিনা অফিসিয়াল গেজেটে পশ্চিমবঙ্গ সরকার প্রকাশ করেছে। মানে বলা আছে ওখানে যে মথুরাপুর গ্রামটি এবিসি মৌজা নিয়ে গঠিত হবে, জয়নগর গ্রামটি ই মৌজাটা এবং ডি মৌজার অমুক থেকে অমুক অংশ নিয়ে গঠিত হবে। এইভাবে অফিসিয়াল গেজেটে কিন্তু পাবলিশড হতে হবে যে গ্রাম বলতে মথুরাপুর গ্রাম বলতে আমি কি বুঝি, জয়নগর গ্রাম বলতে আমি কি বুঝি। ঠিক আছে, এটা গেল গ্রাম। গ্রাম পঞ্চায়েত এবং এর গঠন, বেসিক্যালি রাজ্য সরকার প্রত্যেকটি গ্রামের জন্য একটি পঞ্চায়েত গঠন করে, প্রত্যেকটি গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত গঠন করবে। ঠিক আছে, এবং এই গ্রাম পঞ্চায়েতে কারা হবে, আমাদের যে পঞ্চায়েত ইলেকশন হয় সেখানে দেখবে তোমরা ব্যালটে ইলেকশন হয়, এবং সেখানে যখন দিতে যাও ইলেকশন তাহলে দেখবে তিনটে ব্যালট বক্স আছে, একটা গ্রাম পঞ্চায়েতের জন্য, একটি পঞ্চায়েত সমিতির জন্য এবং একটি হচ্ছে জেলা পরিষদের জন্য। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয় যে গ্রাম পঞ্চায়েতে যারা যারা দাঁড়াচ্ছেন, ধরো একটা গ্রামে, একটা পার্টিকুলার গ্রামে রাজ্য সরকার নাম উল্লেখ করে প্রতিটি গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত গঠন করবে, প্রত্যেকটা গ্রামের জন্য গ্রাম গঠন করবে, এবং প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একাধিক সদস্য থাকবে। ঠিক আছে, ধরো গ্রাম পঞ্চায়েত এ, ধরো গ্রাম পঞ্চায়েত এ, এখানে টোটাল ধরো 5টা সংসদ আছে, A1 A2 A3 A4 A5। ঠিক আছে, 5টা সংসদ আছে, এই 5টা সংসদ থেকে একজন করে মেম্বার হাব থাকবে, এবং এই টোটাল যে গ্রাম পঞ্চায়েতটা এতে, এই টোটাল গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত থেকে মিনিমাম 3 জন করে পঞ্চায়েত সমিতির মেম্বার হয়। তো এই গ্রাম পঞ্চায়েত থেকে যারা যারা পঞ্চায়েত সমিতির মেম্বার থাকবে, ধরো P1 P2 P3, এই P1 P2 P3 এবং A থেকে A5 এরা সবাই কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতের সদস্য হবে। তাহলে কি বলছে, আমি প্রতিটি গ্রামের জন্য পঞ্চায়েত গঠন করবে, এখানে নির্বাচিত যে সদস্যরা থাকবে যারা হচ্ছে A1 A2 A3 A4 আর A5, আর ওই গ্রাম পঞ্চায়েত থেকে যারা যারা পঞ্চায়েত সমিতিতে ইলেক্ট হয়ে গেছে, ধরে নাও 3 জন, P1 P2 P3, এই 3 জনও কিন্তু এই পঞ্চায়েত সমিতির সদস্য, এই 3 জনও কিন্তু ওই গ্রাম পঞ্চায়েতে মানে গ্রাম পঞ্চায়েতটাকে গঠন করবে, গ্রাম পঞ্চায়েতের সদস্য হবে না কিন্তু গ্রাম পঞ্চায়েতের তাকে গঠন করবে এবং সেখানে বিভিন্ন তার যে সভা এগুলোতে পার্টিসিপেট করবে। গ্রাম পঞ্চায়েতের এবার দেখো গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকাল, কার্যকাল ইজ ক্লিয়ারলি 5 ইয়ার্স, 5 বছর। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের ইলেকশন হয়ে যাওয়ার পর গ্রাম পঞ্চায়েতের যে প্রথম অধিবেশন হবে, সেই প্রথম অধিবেশন থেকে ঠিক 5 বছরের জন্য ওই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা নির্বাচিত হন। যদি সেই ঠিক আছে, তাহলে 5 ইয়ার্স ইজ দ্য টার্ম। ঠিক আছে, 5 বছরের জন্য, অনধিক 5 বছরের জন্য তারা কিন্তু নির্বাচিত হয়ে থাকেন। প্রধান এবং উপপ্রধান, এবার ধরো ঠিক লোকসভার কনসেপ্টটা দেখো, লোকসভা গঠিত হলো,
লোকসভাতে টোটাল যারা আছে তারা প্রথম অধিবেশনে থাকলো, ঠিক আছে, প্রথম অধিবেশনে, এবং তাদের মধ্যে থেকে কিন্তু তারা তাদের প্রধানমন্ত্রী কে হবে সেটা তারা বেছে নিলেন। ঠিক একইভাবে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত তাদের যে প্রধান, এটা কোরাম হবে, হ্যাঁ ফোরাম হবে না, কোরাম থাকে, সেই সভায় প্রথম যে সভা যেখানে কোরাম থাকে সেই সভাতে ওই গ্রাম পঞ্চায়েতের মধ্যে একজন সদস্যকে প্রধান রূপে এবং একজন সদস্যকে উপপ্রধান রূপে ইলেক্ট করে, এবং অবশ্যই প্রধান এবং উপপ্রধানও কিন্তু 5 বছরের জন্য ইলেক্টেড হয়। এবার বলি, এটা শর্টে বললাম, অ্যাকচুয়াল নিয়ম কি? গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে গেল, ক্লিয়ার? গ্রাম পঞ্চায়েত গঠন হয়ে গেল মানে পঞ্চায়েত ইলেকশন হয়ে গেল, পঞ্চায়েত ইলেকশনের পরে একটা পার্টিকুলার পঞ্চায়েতে কতজন সদস্য হলো, ধরো 5টা সংসদ ছিল, তো 5 জন সদস্য ইলেক্টেড হয়ে গেল। এবার প্রথম অধিবেশন হচ্ছে, ফার্স্ট অধিবেশন হচ্ছে, সেই ফার্স্ট অধিবেশন থেকে 5 বছরের জন্য তাদের কার্যকাল। এবার যেদিন পার্টিকুলারলি প্রধান এবং উপপ্রধানের সিলেকশন হবে সেটা কিন্তু যিনি উপযুক্ত মানে অ্যাকচুয়াল যে প্রেসক্রাইবড অথরিটি, এই শব্দটা তোমরা বিভিন্ন আইনে বারবার দেখবে। এখানে প্রেসক্রাইব অথরিটি বলতে সব জায়গাতে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও কে বোঝানো হয়। সেই প্রেসক্রাইবড অথরিটি কিন্তু একেবারে নোটিশ করে বলবে যে অমুক দিনে, ধরো এক্স একটা গ্রাম, অমুক দিনে ধরো জুন মাসের 10 তারিখে এক্স গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হবে। 7 দিন আগে নোটিশ দিয়ে প্রপার ওয়েতে একদম সকলকে নোটিশ, ওই পঞ্চায়েতের সকলকে নোটিশ সার্ভ করে আগে থেকে জানানো হবে যে অমুক দিনে অমুক গ্রাম পঞ্চায়েতের অমুক সময় প্রধান নির্বাচিত হবে, ঠিক আছে। এবং সেই প্রধান নির্বাচনে বিডিও, যিনি কিনা প্রেসক্রাইব অথরিটি, তিনি তার যে মনোনীত একজন রিপ্রেজেন্টেটিভ তাকে পাঠাবে ওই ইলেকশনটাকে কন্ডাক্ট করার জন্য। এবার দেখো তুমি গেলে, এবার ধরো আগে থেকে এবার যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ওই যে প্রধান এবং উপপ্রধান সেই সিটটা রিজার্ভ কিনা, রিজার্ভ মানে এসসি বা এসটি রিজার্ভ কিনা অথবা মহিলা রিজার্ভ কিনা। ধরো 5 জন যে সদস্য, এখানে ধরো টোটাল 5 জন সদস্য আছে, x1 x2 x3 x4 x5। এই 5 জন সদস্যর মধ্যে যদি ধরো একমাত্র ওখানে ওটা একটা এসসি সিট হয় এবং মানে ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানের সিটটা যদি এসসি হয় আর ধরো একমাত্র x1 এ এসসি আছে, তাহলে অটোমেটিক্যালি x1 কেই তোমাকে মনোনীত করতে হবে, সিলেক্ট করতে হবে। ধরো ওটা মহিলা সিট, একজন মহিলা আছে, তিনি প্রধান হবে, কিন্তু ধরে নাও ওটা জেনারেল সিট, তাহলে এই যে 5 জনের মধ্যে কে ওই গ্রাম পঞ্চায়েতের মানে প্রধান হবে, যদি 5 জনের মধ্যে সর্বসম্মতিক্রমে হয়ে যায় যে না 5 জনের মধ্যে ঠিক হয় যে না x1ই প্রধান হচ্ছে, তাহলে ধ্বনি ভোট যেটা বলে, তাহলে যিনি বিডিও রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছেন তিনি একদম রেজলিউশন খাতায় লিখবেন যে অমুক সময়, একদম পুলিশ পোস্টিং হয় কিন্তু এই নির্বাচনটা হয় প্রধান উপপ্রধানের, কারণ এখানে প্রচন্ড অনেক ক্ষেত্রে অনেক সমস্যা, তোমরা রিসেন্টলি ইলেকশন দেখেছো, গত বছরই অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো একদম রেজলিউশন খাতায় অমুক দিনে অমুক সময় সভা শুরু হলো, সভাতে এতজন উপস্থিত ছিল, অ্যাটেন্ডেন্স দেওয়া হয় এবং সবার সম্মতিক্রমে অমুককে প্রধান হিসেবে ঘোষণা করা হলো, নির্বাচিত করা হলো, তার একদম প্রপার ডকুমেন্টেশন করে প্রেসক্রাইব ফরম্যাট থাকে, সবকিছু করে নিয়ে আসতে হয়। কিন্তু ধরে নাও যে এদের মধ্যে পার্টিকুলারলি কিছু কোনো মতের মিল হচ্ছে না, মতবিরোধ হচ্ছে যে কে প্রধান হবে, তখন কি হয়, তখন যেটা হয় যে এদের মধ্যে ভোটাভুটি হয়, ব্যালট টাইপের, মানে চিরকুটে লিখে ভোট হয়, প্রত্যেককে ব্যালট দেওয়া হয়, তারা তাদের মতো যাকে তারা মনোনীত করতে চায় তার নাম লিখে দেয় এবং সেখানে যিনি ম্যাক্সিমাম ভোট পায় সেটা বিডিও রিপ্রেজেন্টেটিভ হয়ে যিনি দেন তিনি পুরো সভাটার পরিচালনা করে, তিনি ম্যাক্সিমাম ভোট পান তিনি প্রধান হন। একইভাবে সেটাও কিন্তু একদম নোটিফাই করতে হয় যে সর্বসম্মতিক্রমে কোনো ডিসিশন হয়নি, সেই কারণেই আমরা এখানে ভোটাভুটিতে যাচ্ছি। তারপরে এতগুলো ব্যালট পাওয়া গেল, সেখানে অমুক ব্যক্তি যারা যারা প্রধানের রেসে দাঁড়াতে চায় সেটাও একদম বলতে হবে যে সবাই দাঁড়াতে চায় না x1 x2 দাঁড়াতে চায়, যে দাঁড়াবে সে যে ম্যাক্সিমাম ভোট পাবে ওই মুহূর্তে সভাতে
তাকে প্রধান হিসেবে নির্বাচিত করা হবে। একইভাবে উপপ্রধানের ক্ষেত্রেও একই প্রসেস কিন্তু মানতে হয়। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রধান বা উপপ্রধান একটি গ্রাম পঞ্চায়েতের কিন্তু নির্বাচন করা হয়। তার মানে আগে থেকে নোটিশ দিতে হবে, পার্টিকুলার দিনে একদম নোটিফিকেশন করে দিতে হবে। একটা ছোট ভুল থাকলে কিন্তু এটা যিনি প্রেসক্রাইব অথরিটি তার কিন্তু দোষ হয়ে যায়, এবং এইগুলো এত সেনসিটিভ বিষয় যে এগুলো স্ট্যাটিউটারি ম্যাটার, আইনের বিষয়। একটা ছোট ভুল হলে কিন্তু এটা নিয়ে কেস অবধি হতে পারে, তো সেক্ষেত্রে আরো সমস্যার সৃষ্টি হয়। প্রধান বা উপপ্রধান অথবা সদস্যদের পদত্যাগ। এবার যেটা বললাম যে প্রধান তো নির্বাচিত হলো, কিন্তু কোনো প্রধান বা উপপ্রধান যদি স্বইচ্ছায় পদত্যাগ করতে চায় তাহলে কি করবে? মানে কোনো চাপের বসে না, যদি সে স্বইচ্ছায় পদত্যাগ করতে চায় তাহলে কি করবে? যে কোনো গ্রাম পঞ্চায়েতের প্রধান, আমি একদম লাইন টু লাইন বলছি তারপর বুঝিয়ে দিচ্ছি তোমাদের। প্রথমটা দেখো, গ্রাম পঞ্চায়েতের প্রধান অথবা উপপ্রধান কিংবা অন্য কোনো সদস্য পদত্যাগ করার জন্য লিখিতভাবে তার পদত্যাগের কারণাদি উল্লেখে এবং তার সাথে দাগযোগে পরবর্তী যোগাযোগের বর্তমান ঠিকানা সহ উপযুক্ত কর্তৃপক্ষকে পদত্যাগপত্র পেশ করতে পারে। উপযুক্ত কর্তৃপক্ষ, এটাকেই আমরা ইংলিশে প্রেসক্রাইব অথরিটি বলি। বাই ল এই সমস্ত ক্ষেত্রে প্রেসক্রাইব অথরিটি ইজ ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও। ঠিক আছে, তোমরা জানবে যে পঞ্চায়েত লোকসভা ইলেকশনের ক্ষেত্রে সাধারণত আরও যিনি হন তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এডিএম লেভেলের কোনো স্যাররা বা ম্যাডামরা হয়ে থাকেন। বিধানসভা ইলেকশনের ক্ষেত্রে আরও যিনি হন তিনি সাধারণত কোনো আরেকটু তিনি এসডিও হতে পারেন, তিনি অন্য কোনো অফিসার হায়ার লেভেলে কিন্তু হতে পারে। কিন্তু একমাত্র পঞ্চায়েত ইলেকশনে আরও বা রিটার্নিং অফিসার হন বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার। সমস্ত দায়িত্ব পঞ্চায়েত ইলেকশনের কিন্তু বাই ডিফল্ট থাকে বিডিওর উপর, যেহেতু উনি আরও থাকে। ঠিক আছে, তারপরে বেসিক্যালি কোনো প্রধান উপপ্রধান বা গ্রাম পঞ্চায়েতের সদস্য যদি মনে হয় যে না আমি পদত্যাগ করব, তাহলে তিনি বিডিওকে একদম চিঠি লিখে জানাবে, এবং সেই চিঠিতে তার অ্যাড্রেস, নিজের যে বাড়ির অ্যাড্রেস যেখানে কমিউনিকেট করা যাবে সেই অ্যাড্রেসও মেনশন করে দিতে হবে। সেকেন্ড পয়েন্টে চলে আসো, উপযুক্ত কর্তৃপক্ষ পদত্যাগপত্র প্রাপ্তির 3 দিনের মধ্যে, 3 দিনের মধ্যে, এই ডে গুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট। একদিন যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে এটা নিয়ে কিন্তু লিগ্যাল সমস্যা ফেস করতে হয়। ঠিক আছে, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ পদত্যাগপত্র প্রাপ্তির 3 দিনের মধ্যে সেই পদত্যাগকারীকে যখনই বিডিও এই চিঠিটা পাবে, কোনো পদত্যাগ কেউ করতে চায় সেই নিরিখে কোনো চিঠি পাবে, তাহলে সেই চিঠি পাওয়ার 3 দিনের মধ্যে তাকে রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে তাকে স্টেপ নিতে হবে। 3 দিনের মধ্যে সেই পদত্যাগকারীকে রেজিস্ট্রি ডাকে পত্র প্রেরণ করে উক্ত পত্র প্রাপ্তির 7 দিনের মধ্যে তার সমক্ষে তার পদত্যাগের বিষয় শুনানির জন্য হাজির হওয়ার অনুরোধ করতে। তাহলে ছোটখাটো বিষয়গুলো দেখো, বিডিও যখনই এরকম লেটার পেলো যে কোনো প্রধান পদত্যাগ করতে চায়, সেই লেটার যেদিন রিসিভ করলো সেই রিসিভ থেকে 3 দিনের মধ্যে তাকে ওই ব্যক্তিকে যিনি পদত্যাগ করতে ইচ্ছুক তাকে চিঠি করতে হবে, রেজিস্টার্ড পোস্টে চিঠি করতে হবে। ওই জন্যই এখানে দেখো প্রথমে অ্যাড্রেস দেওয়ার কথা বলা হয়েছে, এবং এই চিঠিতে বলা থাকবে যে যবে ওই ব্যক্তি যিনি পদত্যাগ করতে ইচ্ছুক যবে উনি ওই চিঠিটা পাবে তার 7 দিনের মধ্যে বিডিওর সামনে তাকে উপস্থিত থাকতে হবে, হাজিরা দিতে হবে এই বিষয়ে শুনানির জন্য। যখন এই 7 দিন পরে যখন শুনানি হচ্ছে, তখন যদি পদত্যাগকারী তিনি প্রথমেই বলে দেয় যে না আমি পদত্যাগ করতে চাইছি না, ভুল করে হয়ে গেছে বা সিচুয়েশন এমন ছিল আমি তখন ভুল করে ডিসিশন নিয়েছিলাম এবং আমি আমার পদত্যাগপত্র ফিরিয়ে নিতে চাই, তাহলে কিন্তু সেটা করা যেতে পারে। কিন্তু যদি তাহলে কি হবে, কিন্তু যদি উনি বলে যে না আমি পদত্যাগ করতে চাই এবং সেই কারণেই আমি চিঠি করেছি, এবং যদি বিডিও কনভিন্সড হয় যে না তিনি কোনো রকম চাপের বশে এই কাজটা করছে না বা তাকে কোনো রকম ভাবে প্রেসারাইজ করা হচ্ছে না, তিনি স্বইচ্ছায় করতে চায়,
তাহলে কিন্তু তৎক্ষণাৎ বিডিও ওই পদত্যাগপত্রটি গ্রহণ করবে এবং পরবর্তীকালে সেটা হায়ার অথরিটিকে জানাবে, মানে সেই দিন থেকে তার পদত্যাগপত্রটি কিন্তু গৃহীত হয়ে যাবে। এক্ষেত্রে ধরো যেদিন 7 দিনের মধ্যে তার ওই ব্যক্তির উপস্থিত থাকার কথা, যদি সে 7 দিনের মধ্যে উপস্থিত না থাকে তাহলে বাই ডিফল্ট মানে উপস্থিত না থাকে এবং বিডিওকে না জানায়, ধরো কোনো সমস্যা হয়ে যেতে পারে, হয়তো অসুস্থ হয়ে গেল বা অন্য কোনো ঘটনা ঘটলো, 7 দিনের মধ্যে উপস্থিত হতে পারলো না, তখন অবশ্যই তাকে কিন্তু বিডিওকে জানাতে হবে যে হ্যাঁ আমি অমুক কারণে অমুক দিন আসতে পারছি না, আমাকে একটা অন্য ডেট দেওয়া হোক। কিন্তু যদি না জানিয়ে অ্যাবসেন্ট থাকে তাহলে বাই ডিফল্ট তার পদত্যাগপত্রটি কিন্তু ধরে নিতে হবে যে তিনি ইচ্ছুক পদত্যাগ করতে এবং তার পদত্যাগপত্রটি গৃহীত হবে। ঠিক আছে, যে মুহূর্তে পদত্যাগপত্র গৃহীত হলো সেই মুহূর্তে কিন্তু ওই প্রধানের বা উপপ্রধান বা সব মেম্বারের পদটা খালি এবং উপযুক্ত কর্তৃপক্ষ মানে বিডিও পরে কার্যালয় খোলা থাকার 3 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক কর্মচারীকে, মানে যেদিন ধরো আজকে 10th of জুন এই পদত্যাগপত্রটি গৃহীত হয়ে গেল, তাহলে এবার এরপরে 3 দিন ওয়ার্কিং ডে, 3 ওয়ার্কিং ডে, মানে আজকে ধরো বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি রবি অফিসিয়ালি ছুটি, তাহলে সোমবার, তাহলে বৃহস্পতি শুক্র সোম এই 3 দিনের মধ্যে গ্রাম পঞ্চায়েতের যিনি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আছে তাকে চিঠি করে বিডিও জানাবে যে অমুক প্রধান পদত্যাগপত্র দিয়েছিল সেটি গৃহীত হয়েছে এবং এই পদটি এখন থেকে খালি। ঠিক আছে, উপযুক্ত কর্তৃপক্ষকে পদত্যাগপত্র প্রাপ্তির 30 দিনের মধ্যে পদত্যাগপত্র গ্রহণ ও পদত্যাগকারীকে সমস্ত কিছু জ্ঞাত করানোর জন্য যে সমস্ত এবার প্রেসক্রাইব যে অথরিটি আছে মানে বিডিও এই যে পদত্যাগপত্র পেলো যে তার 30 দিনের মধ্যে বাকি যা যা অফিসিয়াল কাজকর্ম সেটাকে কমপ্লিট করে দিতে হবে। ঠিক আছে, দিস ইজ অল। আজকে এই অবধি থাক, কারণ একটু ঘটমটো জিনিসগুলো ওই জন্য আমি বললাম আমি খুব ছোট ছোট করে পড়াবো। তো আজকে আমরা আমাদের ক্লাসটা এখানেই শেষ করছি। আমরা মেইনলি আজকে গ্রাম বলতে কি বুঝি, তারপরে গ্রাম পঞ্চায়েত কাদের নিয়ে গঠিত হবে সেই বিষয়টা আলোচনা করলাম, কিভাবে প্রধান উপপ্রধান নির্বাচিত হবে, তাদের প্রথম যে তাদের টার্ম কতদিন হবে এবং তারা যদি স্বইচ্ছায় অপসারিত হতে চায় তাহলে সেটা কিভাবে হবে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তীকালে আমরা আরো বেশি আলোচনা করব, আরো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি। আগের যে ক্লাসগুলো হয়েছিল তার পিডিএফ তোমরা আজকে রাতেই পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। স্টে টিউন উইথ আস এবং পারলে ক্লাসগুলোকে একটু শেয়ার করো নিজেদের মধ্যে ইন দ্য সেন্স যাদের দরকার, যারা এই পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে জানতে চাইছে। আরো ডিটেলে আমরা অবশ্যই সবসময় পড়াশোনা করব এবং নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো, যে প্রশ্নগুলো করেছিলাম ক্লাসে তার উত্তরটা যথাযথভাবে দিও। থ্যাংক ইউ, আজকে এখানেই ক্লাস করছি, দেখা হচ্ছে পরবর্তী